আগে বলিনি কারণ সে আমার থেকে তখন দূরে ছিল। এখন সে আমার অনেক কাছে। নীলা নিদ্রার থেকে চোখ ফিরিয়ে নিয়ে জোরে একটা নিঃশ্বাস নিয়ে বলল, আচ্ছা, একটা সত্যি কথা বলবেন? কে? আপনার সাথে যে মেয়েটা গত পরশু এসেছে, সেই মেয়েটা নয় তো? যে মেয়েটাকে আপনি ভালোবাসেন? তোকে কেন বলবো? একটু তো ভালোভাবে কথা বলুন আমার সাথে। আমি এতটাও খারাপ নই, বুঝেছেন? যদি এতই ভালো হতি তাহলে কেন লেগে আছিস আমার পেছনে? আমি বারবার বারণ করছি আমার পিছনে না লাগার জন্য, তো কেন পড়ে আছিস? ভালোবেসেছি তাই। আচ্ছা, তাহলে আপনি এখন কি চাচ্ছেন? আপনাকে যেন আমি আর ডিস্টার্ব না করি, তাই তো? হ্যাঁ, ওকে, ডিস্টার্ব করব না। তবে আমাকে বলতে হবে আপনি কোন মেয়েকে ভালোবাসেন, যার জন্য আমাকে রিজেক্ট করছেন। যদি না বলি? তাহলে আমিও আপনার পিছু ছাড়বো না। হে আল্লাহ, এই কোন পাগলে পাল্লায় পড়লাম আমি? হ্যাঁ, আমি পাগল। এখন আপনি ঝটপট বলে ফেলুন কোন মেয়েকে ভালোবাসেন, না হলে আমি আপনার পিছু ছাড়বো না। ওকে ওকে, তোর ভাবনাই সঠিক। কত পরশু যে মেয়ে আমার সাথে এসছে, ওই মেয়ে। হায় আল্লাহ, তাহলে আমার বান্ধবী সুমির কথাই সঠিক। আপনি আপনার চাচাতো বোনের প্রেমেই পড়লেন। যা, আমার লাকটাই খারাপ। এবার তো আমার পিছু ছাড়। না, ছাড়বো না। ছাড়বি না মানে? এনে বললে আমি যদি বলি আমি কাকে ভালোবাসি তাহলে আমার পিছু ছেড়ে দিবে? হ্যাঁ বলেছি, তবে ভালোবাসার অধিকার আর চাইবো না। বন্ধুত্বের অধিকার তো পেতেই পারি। মানে? মানে আপনাকে আমার সাথে বন্ধুত্ব করতে হবে। যদি না করি? তাহলে আমি আপনার পিছু ছাড়বো না। ঠিক আছে ঠিক আছে ফ্রেন্ড, এবার আমার রুম থেকে বিদায় হ। আরে দোস্ত, যাবো তো, একটু তো কথা বলতে দে। হোয়াট দ্য, তুই আমাকে তুই করে বলছিস? হ্যাঁ বলছি, কারণ বন্ধুত্বে তুমি বা আপনি বললে রিলেশন ঠিক জমে না। আর তুইও তো আমাকে তুই করেই বলছিস। আমি তুই করে বলছি কারণ তুই আমার ছোট। আর রিলেশন মানে কি? আরে বন্ধুত্বের রিলেশন। ধুর, এখন তুই আমার রুম থেকে বের হ, আর যাতে তোকে আমার সামনে না দেখে। বন্ধুত্ব করছি কি দূরে থাকার জন্য নাকি? এখন তো আমি তোর পিছনে আরো বেশি করে ঘুরবো। তুই আমাকে তুই করে বলছিস আবার? আবার বলছিস, আবার বলছিস আমার পিছুও ছাড়বি না? তুই জানিস তোরা আমাদের এই বাড়ির ভাড়াটিয়া। আমি চাইলে যে কোনো সময় তোদের এই বাড়ি থেকে বের করে দিতে পারি। হ্যাঁ জানি তো। তাহলে আমার ওভার কনফিডেন্স নিয়ে আমার সামনে এসছিস কেন? আজ ভাড়াটিয়া বলে। আজ ভাড়াটিয়া বলে মানে? আজ ভাড়াটিয়া বলে। আরে বাবা, আজ ভাড়াটিয়া বলে মানে কি? আজ ভাড়াটিয়া বলে তুই আমার সাথে এমন ভাবে কথা বলছিস। শালা টিকটকার, তুই এখন রুম থেকে যাবি? হ্যাঁ যাচ্ছি, তবে মনে রাখিস আজ থেকে তুই আমার ফ্রেন্ড। আমারও একটা অধিকার আছে তোর উপর। তোর অধিকার মাই ফুড। তুই শুধু একটা মিনিট দাঁড়া। এই বলে নিদ্র রুমের ভেতর কিছু একটা খুঁজতে লাগলো। অবস্থা সাংঘাতিক দেখে নীলা তাড়াতাড়ি নিদ্রর রুম থেকে বেরিয়ে আসলো। নীলা রুম থেকে বেরিয়ে যেতে নিদ্র পেছন থেকে চিৎকার করে বলল, আর যাতে তোকে আমার সামনে না দেখে, তাহলে তোর খবর আছে, বলে দিলাম। এই বলে নিদ্র আবারও বেডে শুয়ে ঘুমিয়ে পড়ল। নিদ্রর রুম থেকে বেরিয়ে নীলা লিফটের দিকে যাচ্ছিল, ঠিক তখনই তৃপ্তি নিচতলা থেকে দোতলায় নিজের রুমে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠছেন। সিঁড়ির কাছে গিয়ে থমকে দাঁড়ালো নীলা। তৃপ্তিকে দেখে সে চমকে উঠল। আচ্ছা, তাহলে এই তো আর রহস্য। এই মেয়েটাই মনে হয় সেই মেয়ে। মেয়েটার ঠোঁট দুটো তো সেই সুন্দর, চোখ দুটো তো বাহ। এই কারণেই ওই শালা এই মেয়ের ওপর আসক্ত। এই কারণেই ওই শালা আমাকে রিজেক্ট করছে। আমার বান্ধবী সুমি তো দেখছিস ঠিকই বলেছে। কথাগুলো মনে মনে বলল নীলা। তৃপ্তি সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সে কিছু না বলে মেয়েটার পাশ কাটিয়ে চলে যাবে এমন সময় মেয়েটা তৃপ্তির উদ্দেশ্যে বলল, নাম কি তোমার? তৃপ্তি দাঁড়িয়ে পড়ল। এরপর নীলার দিকে তাকিয়ে বলল, আমাকে বলছেন? তুমি ছাড়া এখানে আর কেউ আছে? তৃপ্তি একবার চারপাশে তাকিয়ে বলল, না, কেউ নেই। তাহলে? ও, আমার নাম তৃপ্তি। মা, নামটাও তো খুব সুন্দর। চেহারাটা যেমন নামটাও তেমন। কি আপু? আমি ঠিক বুঝলাম না। তোমাকে কিছু বুঝতেও হবে না, তুমি যাও। কিন্তু আপনার নাম কি আপু? আমার নাম দিয়ে তুমি কি করবে? না, এমনি জিজ্ঞাসা করলাম। আপনি আমার নাম জিজ্ঞাসা করলেন, তাই আমিও আপনার নাম জিজ্ঞাসা করলাম। এমন বাচ্চাদের মতো কথা বলছো কেন? আমার নাম লীলা। এই বাড়ির 5 তলায় ভাড়া থাকি। ও, যাও এবার। তৃপ্তি আর কথা না বলে সেখান থেকে চলে আসলো নিজের রুমে। আর নীলা চলে গেল নিজের ফ্ল্যাটে। আমি তো তোকে আগেই বলেছিলাম তুই এই মেয়ের থেকে কিছুই না।
এখন আমার কথার প্রমাণ পেলি? নীলা জোরে একটা হাসি দিয়ে বলল, তুই কি ভাবছিস আমি ওই নিদ্রর পিছনে রিলেশন করার জন্য পড়েছিলাম? তাহলে? আরে বাবা, আমি ছাদে যাওয়ার জন্য প্ল্যান করছিলাম। এখন একটা প্ল্যান সাকসেসফুল হবে। মানে কি এসবের? তুই 1 মাসে শুধু ছাদে যাওয়ার জন্য নেত্র ভাইয়ের পেছনে রিলেশনের বাহানা নিয়ে ঘুরঘুর করছিলি? হ্যাঁ, তবে রিলেশন হয়ে গেলেও ছাড়তাম না তাকে। তাহলে কি ছাদে যাবার পারমিশন দিয়ে দিচ্ছে? আরে না, দেইনি। ওই ছেঁড়া আমার সাথে ঘাটতারা করে কথা বলে। তাহলে এই যে বললি একটা প্ল্যান সাকসেসফুল হবে। হবে। এখন থেকে ওই শালা নিদ্র বাদ। এখন থেকে আমার টার্গেট তৃপ্তি। তৃপ্তি? এ আবার কে? আরে ওই মেয়ে, নিদ্রর চাচাতো বোন। কি করবো এই মেয়ের সাথে? বন্ধুত্ব পাতাবো। মানে? বন্ধুত্ব পাতাবো, তারপর ওর দ্বারা ছাদে যাব। ছাদের প্লেসটা নিশ্চয়ই খুব সুন্দর হবে। ওখানে টিকটক ভিডিও বানালে আরও লাইক কমেন্ট বেশি পাওয়া যাবে। কি বলিস? সুমি নিজের কপালে হাত রেখে বলল, তুই ছাদে টিকটক ভিডিও বানানোর জন্য এতদিন নেত্র ভাইয়ের পেছনে এভাবে ঘুরঘুর করছিলি? তো তোর কি মনে হয় এখন? শালি, তোর জন্য আমি কত কথা শুনছি। তুই শুধু এই টিকটক ভিডিও বানানোর জন্য নেত্র ভাইকে এতদিন জ্বালিয়েছিস, আমাকে কত কথা শুনিয়েছিস। দাঁড়া তুই একটু। এই বলে সুমি বসা থেকে উঠে কিছু একটা খুঁজতে লাগলো। নীলা আর সেখানে না বসে থেকে দৌড়ে সুমির রুম থেকে বেরিয়ে নিজের ফ্ল্যাটে চলে গেল। রাত 10:30 বাজে। খাবার টেবিলে বসে আছে আমেনা, তৃপ্তি, নিদ্র আর ফরহাদ। আমেনা নেত্রর উদ্দেশ্যে বলল, কলেজ কবে থেকে শুরু হবে বলছে? সামনের মাসের 1 তারিখ থেকে। ও আচ্ছা, বড় আম্মু নীলা মেয়েটাকে? আমেনা নেত্র তৃপ্তির দিকে অবাক হয়ে তাকালো। কেন? না মানে দুপুরে আমি যখন রুমের দিকে যাচ্ছিলাম তখন আমার সাথে দেখা হয়। কি বলেছে তোকেও? তেমন কিছু বলেনি, শুধু আমার নাম জিজ্ঞাসা করলো। আমি আমার নাম বললাম, এরপর আমিও তার নাম জিজ্ঞাসা করলাম। তখন সে বলল তার নাম নীলা, তারা নাকি 5 তলায় ভাড়া থাকে। ওরা 5 তলায় ভাড়া থাকে। আর কিছু বলেছে? না, আর কিছু বলেনি বড় আম্মু। অনেক কথা হয়েছে, এবার খাবার খাও। ফরহাদের কথা শুনে সবাই খাবার খাওয়ার দিকে মন দিল। অতঃপর খাবার খেয়ে সবাই নিজেদের রুমে চলে গেল। তবে আমিনা তৃপ্তির সাথে আজও ঘুমানোর জন্য এসেছে। আমিনাকে জড়িয়ে ধরে শুয়ে আছে তৃপ্তি। বড় আম্মু, তুমি এখন আর আমার সাথে না ঘুমালেও পারো, আমার এখন আর ভয় করে না। তাই নাকি? কাল থেকে তুমি তোমার নিজের রুমে গিয়ে ঘুমাতে পারো। ঠিক আছে, কালকেরটা কালকে দেখা যাবে। এখন ঘুমা। এরপর তৃপ্তি আমিনাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আমিনা কিছু সময় তৃপ্তির মাথায় হাত বুলিয়ে তিনি নিজেও ঘুমিয়ে পড়লেন। ভোরে ফোনের অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে যায় নিদ্রর। গা নাড়াচাড়া দিয়ে উঠে বসে সে। আজ থেকে নিদ্র নামাজ পড়া শুরু করবে। দিনের শুরুটা তাই নামাজ পড়েই শুরু করতে চায় নিদ্র। ফোনের অ্যালার্ম অফ করে বেড থেকে নেমে সোজা ওয়াশরুমে চলে যায়। এরপর ফ্রেশ হয়ে নিজ রুম থেকে বেরিয়ে আসলো। নিজ রুম থেকে বেরিয়ে ফরহাদ আহমেদের রুমে চলে যায় নিদ্র। কারণ নিদ্র জানে ফরহাদ প্রতিদিন ভোরে মসজিদে নামাজ পড়তে যায়। ফরহাদের সাথে আজ নামাজ পড়তে যাবে নিদ্র, তাই তার আজ এত ভোরে ঘুম থেকে ওঠা। নিদ্র ফরহাদের রুমে গিয়ে দেখে ফরহাদ এখনও ঘুমিয়ে আছে। নিদ্র ফরহাদের পাশে গিয়ে আস্তে করে ফরহাদকে ডাক দিল, পাপা, পাপা। ফরহাদ একটু নড়ে চড়ে উঠল। আস্তে আস্তে চোখ খুলে তিনি দেখলেন নিদ্র দাঁড়িয়ে আছে তার বেডের পাশে। এটা দেখে তিনি বেশ অবাক হলেন। এরপর চট করে উঠে বসলেন তিনি। কিরে, তুই এই রুমে? নিদ্র শান্ত গলায় বলে উঠল। নামাজ পড়তে যাবে না? ফরহাদ যেন অবাকের ওপর অবাক হচ্ছে। নিজে চোখে বিশ্বাস করতে পারছেন না তিনি কি এটা সত্যি শুনছেন, না এটা তার স্বপ্ন? আজ এত বছর পর নিদ্র আবারও নিজ মুখ দিয়ে নামাজের কথা বের করলো। এটা জানে তিনি বিশ্বাসই করতে পারছেন না। নিদ্রর ফ্রেন্ডরা মারা যাওয়ার পর থেকে নিদ্র নামাজ কালাম পড়া বন্ধ করে দিয়েছে। ফরহাদ তার নিজের শরীরে নিজে চিমটি কাটলেন। না, এটা তো সত্যি ব্যথা পেয়েছেন তিনি। আমি কি এটা সত্যি শুনছি, না এটা আমার স্বপ্ন? তুই সত্যি আমার সামনে দাঁড়িয়ে এই কথা বলছিস? নিদ্র একটু বিরক্তিকর ভঙ্গিতে বলল, ধুর, আমি নিজে তোমার জন্য ওয়েট করছি, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। এই বলে ফরহাদের রুম থেকে বেরিয়ে যায় নিদ্র। ফরহাদ কিছুক্ষণ নিদ্র যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এরপর রুমে থাকা দেয়াল ঘড়ির দিকে তাকান তিনি। না, সময় তো ঠিকই আছে। অতঃপর বেড থেকে নেমে ওয়াশরুমে চলে যায় ফরহাদ। ফ্রেশ হয়ে নিজ রুম থেকে বেরিয়ে আসেন তিনি। ফরহাদ কিছু একটা ভেবে নিদ্রর রুমের কাছে চলে যায়। তিনি নিদ্রর রুমের কাছে গিয়ে দেখেন নিদ্রর রুমের দরজা একটু ফাঁকা। এটা দেখে তিনি বসে অবাক হন। তার মানে
এটা তো স্বপ্ন না, এটা সত্যি। পুরো ক্লিয়ার হওয়ার জন্য ফরহাদ নিদ্রর রুমের দরজা ফাঁক করে নিদ্রর বেডের দিকে তাকান। দেখেন নিদ্রর রুমে নেই। এটা দেখে ফরহাদের মুখে হাসি ফুটে ওঠে। এরপর তিনি সেখান থেকে সোজা নিচে চলে আসেন। ফরহাদ নিচে এসে দেখেন নিদ্র সোফার ওপর মাথা নিচু করে বসে আছে। এটা দেখে তিনি নিদ্রর কাছে চলে আসেন। কিরে, যাবি না নামাজ পড়তে? চল। ফরহাদের কথা শুনে বসা থেকে উঠে দাঁড়ালো নিদ্র। চলো। অতঃপর বাপ ছেলে দুজনে বাড়ি থেকে বেরিয়ে আসলো। নিদ্রর বাড়ি থেকে মিনিট 2 সময় লাগে মসজিদে যেতে। রাস্তার একপাশ দিয়ে হেঁটে যাচ্ছে নিদ্র আর ফরহাদ। ফরহাদ নিদ্রর উদ্দেশ্যে বলল, আজ হঠাৎ তোর কি হলো বলতো? কেন? এতদিন পর তুই? ফরহাদের মুখের কথা কেড়ে নিয়ে নিদ্র বলে উঠল, আমি জানি বাবা, তুমি খুব অবাক হচ্ছ। অবাক হওয়ারই কথা, কিন্তু অবাক হয়ে কোনো লাভ নেই, কারণ আজ থেকে আমি আবার পুনরায় নামাজ পড়া শুরু করব। তাই তোমার সাথে আজ মসজিদে যাচ্ছি। ফরহাদের মুখে হাসি ফুটে উঠল। আজ এতদিন পর আবার নামাজ পড়া শুরু করছিস, নিশ্চয়ই বিশেষ কোনো একটা কারণ আছে। নিদ্র একটু ভ্যাবাচাকা খেয়ে গেল। ফরহাদের দিকে তাকালো সে। আরে না, কিসের কারণ থাকবে? কোনো কারণ নেই। মম প্রতিদিন বকাঝকা করে, তাই ভাবছি নামাজটা পড়া দরকার, তাই। ফরহাদ নিদ্রকে থামিয়ে বলল, না, কোনো তো একটা কারণ আছেই। আমি লক্ষ্য করেছি তুই আগে সকাল 11টায় ঘুম থেকে উঠতি, কিন্তু এখন সকাল 8টা বাজলেই ঘুম থেকে উঠে পড়িস। আবার এখন ভোরে আমাকে ডেকে নামাজে নিয়ে আসলি, নতুন করে আবার নামাজ পড়া শুরু করবি। বিষয়টা কেমন যেন লাগছে, কিছু তো একটা কারণ আছেই। ধুর বাবা, তুমিও না। বললাম তো কোনো কারণ নেই। হয়েছে, মসজিদে এসে গেছি, আর কথা না, চল। এরপর দুজনে মসজিদের ভিতর চলে গেল। প্রতিদিনের মতো আজও আমিনার ঘুম ভেঙে যায়। আস্তে আস্তে চোখ খুলে একবার চারপাশে চোখ বুলিয়ে নেন তিনি। এরপর তৃপ্তির দিকে তাকায় আমিনা। দেখেন তৃপ্তি তাকে বাচ্চাদের মতো 2 হাতে জড়িয়ে ধরে এক পা আমিনার গায়ের উপর তুলে দিয়েছে। আমিনার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। তিনি তৃপ্তির কপালে একটা চুমু দিলেন, এরপর মাথায় আলতো করে হাত বোলাতে লাগলেন। এভাবে কিছু সময় যাওয়ার পর আমিনা তৃপ্তিকে ডাক দিলেন, তৃপ্তি, ওঠ মা, নামাজ পড়বি না? কিন্তু তৃপ্তির কোনো হেলদোলি নেই। সে পরম যত্ন আমিনাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমিনা একটু জোর গলায় তৃপ্তিকে ডাক দিলে তৃপ্তি, তৃপ্তি এবার একটু নড়ে চড়ে উঠল। ওঠ, নামাজ পড়বি না? পড়বো তো, আগে আরেকটু ঘুমিয়ে নিই। ঘুম জড়ানো কণ্ঠে বলল তৃপ্তি। না না, এখন আর ঘুম নয়, আগে নামাজ পড়বি তারপর ঘুম, ওঠ। এই বলে আমিনা তৃপ্তিকে জোর করে টেনে উঠিয়ে বসালেন। এরপর আমিনা তৃপ্তিকে ওয়াশরুমে দিয়ে তৃপ্তির রুম থেকে বেরিয়ে আসেন। তৃপ্তির রুম থেকে বেরিয়ে আমিনা বেশ অবাক হন, কারণ তিনি দেখেছেন নিদ্রর রুমের দরজা একটু ফাঁক করা। নিদ্রর রুমে সামনাসামনি তৃপ্তির রুম, এটা আগে উল্লেখ করা হচ্ছে। আপনাদের সুবিধাতে আবারও মনে করিয়ে দিলাম। এই জন্য আমিনা তৃপ্তির রুম থেকে বেরোতে নিদ্রর রুমের দিকে চোখ পড়ে যায়। কৌতূহল নিয়ে আমিনা নিদ্রর রুমের দরজা ফাঁক করে ভেতরে তাকান। দেখেন নিদ্র নেই। এটা দেখে তিনি আরও অবাক হন। ধীর পায়ে রুমের ভেতর প্রবেশ করেন আমিনা। এরপর রুমটা ভালো করে দেখেন, কিন্তু কোথাও নিদ্র নেই। ওয়াশরুম, বারান্দা, রুমের সব জায়গা চেক করে আমিনা, কিন্তু কোথাও নিদ্রকে পান না তিনি। অতঃপর বিচলিত হয়ে পড়েন আমিনা। নিদ্রর রুম থেকে বেরিয়ে তাড়াতাড়ি নিজ রুমে চলে আসেন তিনি। নিজ রুমে এসে অবাকের শীর্ষ পর্যায়ে পা দিয়ে ফেলেন আমিনা, কারণ তিনি নিজ রুমে এসে দেখেন ফরহাদ নেই। এবার আমিনার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। কোথায় গেল দুজনে? আনমনেই আমিনার মুখ দিয়ে বেরিয়ে আসে এই রকম কিছু শব্দ। এরপর আমিনা কিছু সময় ভেবে ধীরে ধীরে ওয়াশরুমের ভেতর চলে যান। ওয়াশরুমের ভেতর গিয়ে ওয়াশরুমে থাকা আয়নায় নিজেকে দেখে আরও অবাক হন আমিনা, কারণ কোন সময় তার 2 চোখ দিয়ে পানি গড়িয়ে পড়েছে এটা টেরই পাননি আমিনা। হঠাৎ আমিনার চোখ যায় ওয়াশরুমে থাকা বেসিনের দিকে। তিনি দেখেন বেসিনে পানি লেগে আছে। এটা দেখে আমিনার মুখে হাসি ফুটে ওঠে। 2 হাতের তালু দিয়ে 2 চোখের পানি মুছে বলে উঠল আমিনা, তার মানে ফরহাদ নামাজে গেছে? কিন্তু আমার ছেলে নিদ্র কোথায় গেল? না, নিদ্র নিশ্চয়ই ফরহাদের সাথে গেছে। মুখে এরকম কথা বলে তাড়াতাড়ি অজু করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসেন আমিনা। অতঃপর নামাজে বসে পড়েন তিনি। তৃপ্তি ঘুম ঘুম চোখে নামাজ পড়া শেষ করে আবারও ধপাস করে বেডের উপর শুয়ে পড়ল। নিদ্র আর ফরহাদ নামাজ শেষ করে মসজিদ থেকে বেরিয়ে আসলো। যাক, ভালোই হলো। প্রতিদিন একা একা এত ভোরে নামাজে আসতে ভালো লাগতো না। এখন থেকে বাপ বেটা দুজনে একসাথে নামাজে আসবো। নিদ্র কিছু বলল না।
চল আজ একটু হাঁটাহাঁটি করে আসি। মানে? মানে এখন আমরা দুজনে। ফরহাদের মুখে কথা কেড়ে নিয়ে নিদ্র বলে উঠল, না বাবা, আজ না। আজ ভাল লাগছে না। কাল দুজনে মিলে নামাজ শেষ করে একসাথে করব। আজ ভাল লাগছে না। আরে চল, ভালো লাগবে। ভোরবেলায় হাঁটাহাঁটি করার মজাই অন্যরকম। বললাম তো ভালো লাগছে না, ঘুম পাচ্ছে খুব। ফরহাদ নিদ্রর মুখের দিকে তাকালো। নিদ্র দেখলেন সত্যি নিদ্রর চেহারা অন্যরকম হয়ে গেছে। একটা ঘুম ঘুম ভাব চলে এসেছে নিদ্রর মুখের মাঝে। ঠিক আছে চল, আজ বাসায় যাই, কাল না হয় ঘুরবো। এরপর দুজন হাঁটতে হাঁটতে বাড়ির কাছে চলে আসলো। অতঃপর দুজনে বাড়ির ভেতর প্রবেশ করলো। নিদ্র আর ফরহাদ বাড়ির ভেতরে এসে দেখলো আমেনা সোফার উপর মাথা নিচু করে বসে আছে। এটা দেখে নিদ্র আর ফরহাদ একে অপরের মুখ দেখা দেখি করলো। এরপর দুজনে আমেনার কাছে আসলো। কি ব্যাপার, তুমি এখানে এভাবে বসে আছো কেন? ফরহাদের কথা শুনে ফরহাদের দিকে তাকায় আমেনা। ফরহাদের পাশে নিদ্রকে দেখে ফুঁস করে জোরে একটা নিঃশ্বাস ছাড়লেন তিনি। এরপর নিজেকে একটু কন্ট্রোল করে ফরহাদের উদ্দেশ্যে বললেন, কোথায় গিয়েছিলে তোমরা দুজন? কোথায় আবার, নামাজে গিয়েছিলাম। ফরহাদের কথা শুনে ফরহাদের দিকে তাকায় আমেনা। ও কোথায় গিয়েছিল? নিদ্রকে উদ্দেশ্য করে বলে আমেনা। আমার সাথে নামাজে গিয়েছিল। কথাটা শুনে নিদ্রর দিকে চোখ বড় বড় করে তাকায় আমেনা। নিদ্র একটা হাসি আমেনাকে উপহার দেয়। তা কি মনে করে এতদিন পর নামাজে গেলেন নবাব? নিদ্রর হাত দুটো উঁচু করে একবার ডান পাশে আবারও বাম পাশে ঘুরে আমেনাকে বলল, কোনো কিছু মনে করে না, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমি গেলাম। এই বলে সেখান থেকে হাই তুলতে তুলতে চলে গেল নিদ্র নিজের রুমের দিকে। ছেলেটার কি হলো বলো তো? আমিও কিছু বুঝতে পারছি না। আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ ও এসে আমাকে ডেকে নামাজে নিয়ে গেল। ফরহাদের কথা শুনে ফরহাদের দিকে চোখ বড় বড় করে তাকায় আমেনা। কি? নিদ্র নিজে তোমাকে ডেকে নামাজে নিয়ে গেল? হ্যাঁ, যাই হোক, এখন যেহেতু ও আবার নামাজ পড়া শুরু করেছে, সেহেতু তুমি এখন থেকে ওকে আর কিছু বলবে না। আমেনা মাথা ঝাঁকালো। আমারও কেমন যেন ঘুম ঘুম ভাব পাচ্ছে, আমিও গেলাম। এই বলে ফরহাদ সেখান থেকে নিজের রুমে চলে গেল আর আমেনা সেখানেই ঠাঁই কিছু সময় দাঁড়িয়ে রয়। এরপর কিছুটা খুশি মনে নিজের কাজে লেগে পড়েন আমেনা। নিদ্রা আবারও আগের মতো পুনরায় সব কিছু করবে এই ভেবে আমেনার খুশি হচ্ছে। সকাল 11টা বাজে। নিদ্র চলে গেল বন্ধুদের সাথে আড্ডা দিতে আর ফরহাদ অফিসে। আমেনা কিচেনে রান্না করছেন। তৃপ্তি নিজ রুমে বসে নিদ্রর ফোন দিয়ে গেম খেলছে। নিদ্র ফোন এখন বেশিরভাগ সময় তৃপ্তির কাছে থাকে। আসতে পারি? হঠাৎ কারো গলার আওয়াজ শুনে ফোন থেকে মাথা তুলে দরজার দিকে তাকালো। তৃপ্তি দেখলো নীলা দাঁড়িয়ে আছে। আরে আপু, আপনি ভিতরে আসুন। নীলা দরজার পাশ থেকে তৃপ্তির বেডের কাছে আসলো। তৃপ্তি শুয়েছিল। নীলা আসতে সেই শোয়া থেকে উঠে গোল হয়ে বসলো। নীলা তৃপ্তির বেডের পাশে বসলো। কি করছিলে? এই তো গেম খেলছিলাম। কেন, কিছু বলবেন আপু? না, এমনি আসলাম তোমায় দেখতে। একা একা বাসায় ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করা যায়। কেন, আপনার কোনো ফ্রেন্ড নেই? আছি, কিন্তু সে সকাল হলেই কাজে চলে যায় আর আসে বিকেল 5টায়। ও, তুমি তো এখানে নতুন। হুম। ঠোঁট উল্টে বলল তৃপ্তি। চলো আমরা দুজন ফ্রেন্ড হই। মানে? মানে আমরা দুজন আজ থেকে ফ্রেন্ড। তুমি তো এখানে নতুন, কাউকে ঠিক মতো চেনোই না, আর আমারও সময় কাটানোর কোনো ফ্রেন্ড নেই। দুজনে ফ্রেন্ড হলে জমবে ভালো, অনেক মজা করতে পারবো। কিন্তু আপনি তো আমার থেকে বয়সে অনেক বড়। বড় হয়েছে তো কি হয়েছে, বড়দের সাথে ফ্রেন্ডশিপ করা যায় না নাকি? যায়, কিন্তু আচ্ছা, তুমি এবার কিসে পড়ো? এবার এসএসসি পরীক্ষা পাশ করে ইন্টারে ভর্তি হয়েছে। তাহলে তো মাত্র 5 বছরের বড় আমি। এটাকে কেউ বড় বলে? এর থেকেও বয়সে বড় লোকদের সাথে ফ্রেন্ডশিপ করা যায়। ফ্রেন্ডশিপ করতে বয়স না, মন লাগে, বুঝছো? ও ধুর, বাদ দাও তো। আজ থেকে তুমি আমাকে তুমি করেই বলবে, আপনি করে আর বলবে না, কারণ আমরা দুজন আজ থেকে ফ্রেন্ড। ওকে? ঠিক আছে। এখন এখানে বসে থাকবে নাকি অন্য কোথাও যাবে? মানে কোথায় যাব? নীলা কিছুক্ষণ ভেবে বলে উঠল, চলো ছাদে যাই। না, ছাদে যাওয়া যাবে না। কেন? কারণ ছাদের দরজায় তালা লাগানো আর চাবি ভাইয়ার কাছে। তো নিয়ে আসো। কিন্তু ভাইয়া তো বাসায় নেই। কোথায় গেছে? তার বন্ধুদের কাছে গেছে। নীলা কিছু একটা ভাবনার মাঝেই পড়ে গেল। তোমার সাথে যে করেই হোক আমাকে ভাব জমাতেই হবে, তারপর না হয় ছাদে যাওয়া যাবে। এখন অন্য একটা
প্ল্যান করতে হবে। মনে মনে এসব ভাবতে লাগলো নীলা। নীলার ভাবনা দেখে তৃপ্তি বলে উঠল, কি ভাবছেন আপু? না কিছু না, ভাবছি এখন কি করা যায়। আর তোমাকে না বলছি আমাকে আপনি করে না বলতে। ও সরি। ইটস ওকে, এরপর থেকে আর আপনি করে বলবে না। চলো তোমাকে আমাদের ফ্ল্যাট ঘুরিয়ে নিয়ে আসি। এখন যাব? হ্যাঁ এখনই চলো। কিন্তু আচ্ছা ঠিক আছে চলো। এরপর তৃপ্তি আর নীলা তৃপ্তির রুম থেকে বেরিয়ে আসলো। আপু, বড় আম্মুর থেকে বলে আসা দরকার। কেন? উনি যদি পরে আমাকে খোঁজ করে না পায় তাহলে অনেক টেনশন করবেন। ও এই বড় আম্মুকে? বড় আম্মু হচ্ছে নিদ্র ভাই আর আম্মু, মানে আমার জেঠিমা। আর আমি ওনাকে বড় আম্মু বলে ডাকি। তাই? হুম। চলো দুজনে একসাথে তোমার বড় আম্মুর সাথে দেখা করে আসি। এই বলে নিচতলার দিকে হাঁটা ধরলো দুজনে। টুকটাক কথা বলতে বলতে নিচতলায় কিচেনের সামনে চলে আসলো তৃপ্তি আর নীলা। আমিনা আপন মনে রান্না করে যাচ্ছেন। বড় আম্মু! তৃপ্তির গলার আওয়াজ শুনে কিচেনের দরজার দিকে তাকায় আমিনা। তিনি দেখেন তৃপ্তি আর নীলা দাঁড়িয়ে আছে। কি হয়েছে, কিছু লাগবে? না। তাহলে না মানে আন্টি, আমি ওকে আমাদের ফ্ল্যাটে একটু নিয়ে যেতে চাই। নীলার কথা শুনে নীলার দিকে তাকায় আমিনা। কেন? এমনি একটু ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসি আমাদের ফ্ল্যাট থেকে। ও একা একা রুমের ভিতরে বসে আছে, তাই ভাবলাম। তৃপ্তি, বড় আম্মু যাই? আমিনা একটু সময় নিয়ে কিছু একটা ভেবে এরপর বললেন, ঠিক আছে যা, তবে সাবধানে চলাফেরা করবি। আচ্ছা। নীলা ওর মাঝে একটু বাচ্চা বাচ্চা স্বভাব আছে, ওকে একটু। আমিনার কথার মাঝখানে তৃপ্তি বলে উঠল, বড় আম্মু, আমি এখন আর বাচ্চা নেই, আমি এখন বড় হয়েছি। দূর, ভাল লাগে না, সবাই শুধু আমাকে বাচ্চা বলে। আমিনা একটু হেসে উঠলেন। হয়েছে, আমি বুঝতে পারছি তুই বড় হয়েছিস। আন্টি আমি আসছি, আপনি কোনো চিন্তা করবেন না। তৃপ্তি চলো যাই। এই বলে তৃপ্তির হাত ধরে কিচেনের সামনে থেকে নিয়ে আসলো নীলা। এরপর দুজনে নিচতলায় লিফটের কাছে এসে দাঁড়ালো। লিফটের কাছে আসতে তৃপ্তি বলে উঠল, না 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 আপু, আমি এটা তুলবো না। নীলা একটু অবাক হয়ে বলল, কেন? আমার এটার ভিতরে অনেক ভয় করে। চলো আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠবো। এই বলে নীলা হাত ধরে সিঁড়ির দিকে টানতে লাগলো তৃপ্তি। নীলা একটু হেসে উঠল, আরে বোকা মেয়ে, ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তো, কিছু হবে না। না। তৃপ্তির কথা শেষ হওয়ার আগে লিফটের দরজা খুলে গেল। এই তো লিফটের দরজা খুলে গেছে, চলো ভেতরে যাই। না, আমি যাব না। এই কথাগুলো নীলা তৃপ্তির হাত ধরে টান দিয়ে লিফটের ভেতর নিয়ে আসলো। লিফটের ভিতরে আসতে তৃপ্তি খপ করে নীলার কোমর জড়িয়ে ধরলো। প্লিজ আপু চলো, আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠি, এটা থেকে প্লিজ নামো। তৃপ্তির কথায় কান না দিয়ে নীলা লিফটের ভেতর থাকা 5তলা সুইচ বাটন চাপ দিল। সুইচ বাটনে চাপ দিতে লিফটের দরজা বন্ধ হয়ে গেল। এরপর লিফট একটু ঝাঁকুনি দিতে তৃপ্তি বাবাকে বলে নীলার ওপর ঝাঁপিয়ে পড়লো। নীলা টাল সামলাতে না পেরে লিফটের ভেতর ধপাস করে বসে পড়লো। নীলা বসে আছে আর নীলার গায়ের ওপর তৃপ্তি চোখ মুখ বুঝে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তৃপ্তির এমন কাণ্ড দেখে নীলা কাঁদবে না হাসবে কিছুই বুঝে উঠতে পারছে না। কিরে, এমন হামি দিচ্ছিস কেন? একটু চা খাওয়া দরকার, তোর এই গল্প শুনে আমার খুব ঘুম পাচ্ছে। ধুর, চল আগে একটু চা খেয়ে আসি, তারপর বাকিটা শুনবো। চল, বিল তুই দিবি। প্রতিদিন তো আমি দিই, আজ না হয় তুই দে। আমার এত ঠেকা পড়ে নাই, বিল তুই দিবি। ঠিক আছে চল, বিল আমি দেব। বিয়ে করে খুব কিপটে হয়ে গেছিস তুই আরিয়ান। আগে নিজে বিয়ে কর, তারপর ফুসফি ঠেলা। হয়েছে, এখন চল। চল। রনি আর আরিয়ান চা খেয়ে আবারও আগের জায়গায় এসে বসলো। হ্যাঁ, এবার বাকি স্টোরি শুরু কর। কোথায় যেন রেখে গিয়েছিলাম? নীলা আর তৃপ্তি লিফটের ভিতরে। হয়েছে, আর বলতে হবে না। লিফট এসে থামলো 5তলায়, কিন্তু তৃপ্তির সেদিকে কোনো খেয়ালই নেই। সে নীলাকে ঝাপটে শক্ত করে জড়িয়ে ধরে আছে। নীলা তৃপ্তির আমার কাণ্ড দেখে কি করবে বুঝেই উঠতে পারছে না। লিফট থামতে নীলা তৃপ্তিকে বলে উঠল, তৃপ্তি আমরা আমাদের ফ্ল্যাটে চলে এসেছি, লিফটের দরজা খুলে গেছে, আমাদের নামতে হবে।
নীলার কথা শুনে চোখ খুলল তৃপ্তি। দেখলো সে নীলার গায়ের উপর উঠে নীলাকে জাপটে জড়িয়ে ধরে আছে। এটা দেখে তৃপ্তি তাড়াতাড়ি নীলাকে ছেড়ে উঠে দাঁড়ালো। এরপর জলদি লিফটের ভেতর থেকে বেরিয়ে আসলো। নীলাও বসা থেকে উঠে লিফট থেকে বেরিয়ে আসে। নীলা লিফট থেকে বেরিয়ে আসতে তৃপ্তি মাথা নিচু করে নীলাকে বলল, সরি আপু, আসলে আমি এটার ভিতরে অনেক ভয় পাই, তাই। তৃপ্তিকে থামিয়ে নীলা বলল, হয়েছে, আমি বুঝতে পারছি, এবার চলো। তৃপ্তি এসে নীলার বাম হাত ধরল। নীলা তৃপ্তির দিকে ঘুরে তাকালো। হাত ধরছো কেন? আসলে আপু, এটা আমার অভ্যাস। আমি কোথাও গেলে আমার সাথে যে থাকবে আমি তার হাত ধরে হাঁটি। ও, কিন্তু এটা তো রাস্তা বা বাইরের কোনো জায়গা না, এটা বাড়ি। এখানে হাত না ধরেও হাঁটতে পারো। বাট তোমাদের ফ্ল্যাটে তো আমি আজ নতুন, তাই না? নীলা একটু হেসে বলে উঠল, তোমার থাকা কথাগুলো অনেক মনোমুগ্ধকর সুইটি। সুইটি আবার কে আপু? সুইটি হচ্ছ তুমি। আজ থেকে আমি তোমাকে সুইটি বলেই ডাকবো। না, আমার নাম তৃপ্তি। আমাকে তৃপ্তি বলেই ডাকবে? না, আমি তোমাকে সুইটি বলেই ডাকবো। এবার চলো। এই বলে নীলা তৃপ্তিকে নিয়ে নিজের ফ্ল্যাটে আসলো। এরপর নীলা তৃপ্তিকে নীলার আম্মুর সাথে পরিচয় করিয়ে দিল। এইভাবে পুরো ফ্ল্যাটের সব কিছুই তৃপ্তিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলো নীলা। জানিস সুমি, মেয়েটা এত ভালো না, তোকে যে কি বলবো। বাবা নীলা, তোর কিছু হলো না তো? তোর মুখে অন্য কারোর প্রশংসা শুনছি, এটা আমার বিশ্বাস হচ্ছে না। একবার নীলার দিকে তাকিয়ে আবারও আলমারিতে নিজের জামা কাপড় গোছাতে গোছাতে বলল সুমি। আরে তুই চুপ করে শোন না। আমি গিয়েছিলাম ওর সাথে ফ্রেন্ডশিপ করে ওকে আমার মায়ায় ফেলতে, কিন্তু আমি উল্টো ওই বাচ্চা বাচ্চা স্বভাবের মায়ায় পড়ে গেলাম। সুমি জামা কাপড় গোছানো বাদ দিয়ে নীলার কাছে এসে বেডের পাশে বসলো। তাই নাকি? তবে শোন, মেয়েটা কিন্তু গ্রামের মেয়ে, এখানে সব কিছুর সাথে ও নতুন। ওর সাথে উল্টোপাল্টা কিছু করিস না। ধুর, আমি ওর সাথে উল্টাপাল্টা কিছু করব কেন? ও তো এখন আমার ফ্রেন্ড, আর ওকে কিছু করব মানে ওর গায়ে কেউ যদি হাতও দেয় না, তার হাত আমি ছিঁড়ে ফেলবো। সুমি চোখ বড় বড় করে নীলার দিকে তাকালো। এরপর নীলার কপালে গালে নিজের হাতের উল্টা পিঠ দিয়ে ছুঁয়ে দেখলো সুমি। নীলা, সত্যি তোর কিছু হয়নি তো? আমার জন্য তো এত কেয়ারিং দেখাস না তুই। একদিনে ওই মেয়ের প্রতি এত কেয়ারিং হয়ে গেলি তুই? মুখটা মলিন করে বলে উঠলো সুমি। নীলা সুমিকে টান দিয়ে নিজের কাছে টেনে এনে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আমার বেস্টুটা বুঝি জেলাস ফিল করছে। তবে যাই বলিস সুমি, মেয়েটা কিন্তু মাইন্ড ব্লোয়িং। শালি, ছাড় আমারে, বের আমার রুম থেকে। রাগে ফুঁসতে ফুঁসতে বলে উঠলো সুমি। নীলা সুমিকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে আরও রাগানোর জন্যই বলল, আরে শোন না, মেয়েটা যখন আমার হাত ধরে বাচ্চাদের মতো হাঁটছিল না, তখন কত কিউট যে লাগছিল, তোকে বলে বোঝাতেই পারবো না সুমি। এই বলে নীলার থেকে জোর করে ছুটে কিছু একটা খুঁজতে লাগলো সুমি। পরিবেশ গরম দেখে নীলা দিল এক ভোঁদৌড়। এক দৌড়ে হাসতে হাসতে সিঁড়ি বেয়ে নিজেদের ফ্ল্যাটে চলে আসলো। সময় চলছে সময়ের গতিতে, দিন চলছে দিনের গতিতে, রাত চলছে রাতের গতিতে। এভাবে পেরিয়ে গেল 15 দিন। তৃপ্তি আজ ঢাকা এসেছে 15 দিন হয়ে গেছে। এ কয়দিনে নীলার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে উঠেছে তৃপ্তির। কলেজ খুলতে আরও 3-4 দিন বাকি। নিত্র বাসায় না থাকা কালীন সব সময় নীলার সাথে থাকে তৃপ্তি। এই নিয়ে আমেনা কিছু বলে না। নিত্রকে ডিস্টার্ব করা ছেড়ে দিয়েছে নীলা। আর তৃপ্তির ফ্রেন্ড হিসেবে নীলাকে পেয়ে আমেনা অনেক খুশি। রাতে তৃপ্তির সাথে এখন আর আমেনা ঘুমায় না। তৃপ্তি একাই রাতে ঘুমায়। তবে সকাল ভোরে আমেনা এসে তৃপ্তিকে ঠিকই ডেকে নামাজ পড়ান। নিত্র এখন প্রতিদিন নামাজ পড়ে। তৃপ্তি লিফটে উঠতে এখন আর এত একটা ভয় পায় না। নীলা আজও ছাদে উঠতে পারেনি, কারণ নিদ্র ছাদের চাবি সবসময় নিজের সাথে করে রেখে নিয়ে যায়। তৃপ্তি অনেকবার ছাদের চাবি চেয়েছে নীলার কাছে, কিন্তু নিদ্র দিবে দিবে বলে এখনও দেয়নি। বাইকের চাবির সাথে ছাদের চাবিটা ঝুলছে। চাবিটা খোলাও হয়নি আর তৃপ্তিকে দেওয়াও হয়নি নিদ্রর। প্রতিদিন বিকেলে আমেনার ফোন কল করে তৃপ্তির খোঁজ নেয় সালমা। তৃপ্তি কী করছে, কী খেয়েছে, কী পড়েছে সব খোঁজ নেন তিনি। তৃপ্তির সাথেও কথা বলেন সালমা। রাতে খাবার টেবিলে বসে আছে নিদ্র, তৃপ্তি, ফরহাদ আর আমেনা। তৃপ্তি মামনি, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? তৃপ্তি প্লেট থেকে মাথা তুলে ফরহাদের দিকে তাকায়। এরপর এক গাল হেসে বলে, না বরাবর কোনো সমস্যা হচ্ছে না। তবে বলে থেমে যায় তৃপ্তি। তৃপ্তির দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় ফরহাদ, আমিনা, নিদ্র। তবে কি মামনি? মাথা নিচু করে খাবার প্লেটের দিকে তাকিয়ে বলে উঠল, ভাইয়াকে কতবার বলেছি ছাদের চাবিটা দিতে, কিন্তু ভাইয়া আমাকে ছাদের চাবি দিতেই যাচ্ছে না। আমিনা নিদ্রর দিকে রাগি চোখে তাকায়। নিদ্র একটা শুকনো ঢোক গেলে ফরহাদ নিদ্রর দিকে তাকিয়ে বলল, কিরে,
তুই মামুনিকে ছাদের চাবি দিচ্ছিস না কেন? ও তো ছোট, ছাদে ওর কি কাজ? আর নীলা মেয়েটাকে নিয়ে ছাদে ওঠার ধান্দা করছে ও, এটা আমি ভালো করেই বুঝি। তৃপ্তি প্লেট থেকে মাথা তুলে নিদ্রর দিকে তাকিয়ে বলল, আমি এখন আর ছোট নই, বুঝেছো? আর নীলা আপুকে নিয়ে ছাদে উঠতে সমস্যা কি? ওই মেয়ে ছাদের ফুলগুলো ছিঁড়ে ফেলবে। না, একটা ফুলও নীলা আপু ছিঁড়বে না, উনি খুব ভালো। তুমি নীলা আপুকে নিয়ে এমন ভাবো, কিন্তু নীলা আপু এমন না। আর আমি থাকতে উনি ফুল ছিঁড়বে কি করে? আমি জানি ও কেমন। নিদ্র আর একটা কথাও না। খাবার শেষ হবার পর তুই তৃপ্তিকে ছাদের চাবি দিবি। ও কাকে নিয়ে ছাদে উঠবে আর কাকে নিয়ে উঠবে না এটা ওর ব্যাপার। মেয়েটা সারাক্ষণ বাসায় একা থাকে, তুই তো নিজের ফ্রেন্ডের সাথে ঘুরতে চলে যাস। খবর রাখিস মেয়েটা সারাদিন কি করে? নীলা আছে বলে আমি এখন চিন্তামুক্ত আছি। তুই খাবার শেষ হবার পরই ছাদের চাবি দিবি ওকে। কঠিন গলায় বলে ওঠে আমেনা। কিন্তু মম, আমি আর একটা কথাও শুনতে চাই না। তুই ছাদের চাবি দিবি মানে দিবি। রাগী গলায় বলে উঠল আমেনা। নিদ্র একটু সময় নিয়ে কিছু ভেবে এরপর বলল, ঠিক আছে। তৃপ্তির মুখে হাসি ফুটে ওঠে। নিদ্র তৃপ্তির দিকে একটু তাকিয়ে আবারও নিজের খাওয়ায় মন দেয়। অতঃপর খাবার শেষ করে নিজের রুমে চলে আসে নিদ্র। ফরহাদও নিজের রুমে চলে যায়। আমেনা খাবার টেবিল ফ্রেশ করার কাজে লেগে পড়েন। তৃপ্তি আমেনার সাথে কাজ হাত লাগাতে চেয়েছিল, কিন্তু আমেনা ধমক দিয়ে তৃপ্তিকে সেখান থেকে পাঠিয়ে দেন। সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমের দিকেই যাচ্ছে তৃপ্তি। অতঃপর রুমের সামনে এসে দাঁড়ালো সে। তখনই তৃপ্তির মনে হলো সে তো নিদ্রর থেকে ছাদের চাবি নেয়নি। মনে হতেই পিছনে ঘুরে নিদ্রর রুমের দরজা খুলে ভিতরে তাকালো তৃপ্তি। ভিতরে তাকিয়ে দেখে নিদ্র বেডের উপর শুয়ে শুয়ে ফোনে কার সাথে কথা বলছে। এটা দেখে তৃপ্তি আস্তে আস্তে নিদ্রর রুমের ভিতর প্রবেশ করলো। এরপর নিদ্রর বেডের কাছে গিয়ে দাঁড়ালো। বেডের কাছে গিয়ে দাঁড়াতেই নিদ্র তৃপ্তির ডান হাত ধরে হ্যাঁচকে একটা টান দিয়ে নিচের ওপর ফেলে দিল। তৃপ্তি মুখে আউচ এমন একটা শব্দ করে নিদ্রর গায়ের ওপর পড়ে গেল। নিদ্র তার এক হাত দিয়ে তৃপ্তিকে শক্ত করে জড়িয়ে ধরে ফোনে কথা বলতে লাগলো। আর তৃপ্তি নিদ্রর থেকে ছোটার ব্যর্থ চেষ্টা করতে লাগলো। কিছুক্ষণ চেষ্টা করার পর যখন ছুটতে পারলো না, তখন নিদ্রর বুকে থুতনি ঠেকিয়ে নিদ্রর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তৃপ্তি। নিদ্র তৃপ্তির দিকে তাকিয়ে তাকিয়ে ফোনে কথা বলতে লাগলো। হঠাৎ তৃপ্তির মাথায় দুষ্টবুদ্ধি নাড়া দিল। সে এক হাত নিদ্রর ঠোঁটের কাছে নিয়ে গেল। নিদ্র ফোনের ওপাশে থাকা ব্যক্তিকে কিছু বলতে যাবে, এমন সময় তৃপ্তি নিজের আঙুল দিয়ে নিদ্রর নিচের ঠোঁটটা একটু নাড়া দিয়ে দিল। নিদ্রর কথা আটকে গেল। তৃপ্তি খিলখিলিয়ে হেসে উঠল। ফোনের ওপাশে থাকা ব্যক্তি নিদ্রকে বলল, এই নিদ্র, তোর সাথে মেয়ে মানুষের আওয়াজ, কাহিনী কি? আমি তোর। এমন সময় তৃপ্তি আবারও নিদ্রর নিচের ঠোঁটে নাড়া দিল। নিদ্র কথা আবারও আটকে গেল। তৃপ্তি এবার উচ্চস্বরে হেসে উঠল। নিদ্র তাড়াতাড়ি কল কেটে দিল। তৃপ্তি তখনও হাসছে। নিদ্র এক দৃষ্টিতে তৃপ্তির হাসি দেখছে। তৃপ্তির হাসি দেখে নিদ্রর মুখে একটা তৃপ্তির হাসি ফুটে ওঠে। নিদ্র হাত থেকে ফোন সাইডে রেখে সেই হাত দিয়ে তৃপ্তিকে জড়িয়ে নেয়। নিদ্রর কথা বলা থেমে গেছে দেখে তৃপ্তিও আস্তে আস্তে নিজের হাসি থামায়। নিদ্র এবার তৃপ্তিকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে। তৃপ্তির দুই চোখে চুমু দেয়। হঠাৎ এমন হওয়ায় তৃপ্তি নিদ্রর দিকে চোখ গরম করে তাকায়। এটা কি হলো? কি হলো? চুমু খেলে কেন? আমার মন চাইলো তাই। না, মন চাইলো এখন থেকে আর তুমি আমাকে চুমু দিতে পারবে না। কেন? কেন মানে তোমাকে কতবার বলেছি আমাকে ছাদের চাবি দেওয়ার জন্য, কিন্তু তুমি দিলে না। আমার একটা কথাও শোনো না তুমি। আর ওই দিন কি বলেছিলে যেন? ও হ্যাঁ, মনে পড়েছে, আমি ছাদের দ্বিতীয় মালিক, তাহলে আমাকে ছাদের চাবি দাও না কেন? হ্যাঁ, তাই এবার থেকে তুমি আর আমাকে চুমু দিতে পারবে না। কথাগুলো বলে তৃপ্তি নিদ্রর থেকে মুখ ঘুরিয়ে নিল। নিদ্র তৃপ্তির দুগালে হাত রেখে নিজের দিকে ঘোরালো আবারও। আমার কেটেটা বলছে রাগ করেছে? আরে বাবা, ছাদের চাবি দিব তো বলছি। তাহলে দাও, এত বেশি কথা বলো কেন? নিদ্র তৃপ্তির দুই গাল থেকে হাত সরিয়ে বেডের সাথে থাকা টেবিলে লাইটের পাশ থেকে বাইকের চাবিটা হাতে নিল। এরপর বাইকের চাবিটার পাশ থেকে ছাদের চাবিটা খুলল। বাইকের চাবিটা আবারও আগের জায়গায় রেখে তৃপ্তির সামনে ছাদের চাবিটা ধরল নিদ্র। তৃপ্তি চাবিটা চট করে নিয়ে নিল। নিদ্র আবারও তৃপ্তির পিঠে দুই হাত রেখে তৃপ্তিকে জড়িয়ে ধরল। হ্যাপি? তৃপ্তি খুশিতে ডকমক করতে করতে বলল, অনেক। নিদ্র তৃপ্তির গলায় মুখ গুজে তৃপ্তির গায়ে ঘ্রাণ নিতে লাগলো। তৃপ্তি নিজে দুই চোখ বুঝে নেয়। কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। সুরসুরি লাগার কারণে মোচড়াতে থাকে তৃপ্তি। নিদ্র আলতো করে তৃপ্তির গলায় দুমুঠো চোয়ায়। কেঁপে ওঠে তৃপ্তি। নিদ্র মাথার চুল খপ করে মুঠিতে আবদ্ধ করে তৃপ্তি।
কি করছো ভাইয়া? আমার শ্বশুরে লাগছে। হঠাৎ তৃপ্তির কথায় বাস্তবে ফিরে নিদ্র। সে তৃপ্তির গলা থেকে মুখ সরিয়ে নিল তাড়াতাড়ি। তৃপ্তি জোরে একটা নিঃশ্বাস ছাড়ল। একটুর জন্য যেন পুরো দম বন্ধ হয়ে গেছিল তৃপ্তির। নিদ্র তৃপ্তির কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে বলে উঠল, চলে যা। নিদ্রর কথা শুনে চোখ খুলল। নিদ্রর দিকে তাকায় তৃপ্তি। দেখে নিদ্র দুই চোখ বুঝে তার কপালে কপাল ঠেকিয়ে আছে। তৃপ্তি কিছুটা অবাক হয়ে বলল, মানে? রুম থেকে চলে যা তাড়াতাড়ি। কেন? আমার আরও কিছু কথা আছে তোমার সাথে। তুই এখন তাড়াতাড়ি রুম থেকে চলে যা। আমার নিজেকে কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছে। মানে কি বলছো তুমি? আমি কিছু বুঝতে পারছি না। নিদ্র তৃপ্তিকে ছেড়ে একপাশে শুইয়ে দিল। এরপর শোয়া থেকে উঠে বসলো। তৃপ্তিও উঠে বসলো। কি হয়েছে তোমার ভাইয়া? শরীর খারাপ লাগছে? কিছু না, তুই এখন যা, গিয়ে ঘুমিয়ে পড়। তোর যা কথা আছে আমি কাল শুনবো। আচ্ছা। এই বলে তৃপ্তি বেড থেকে নেমে কিছুটা খুশি মনে নিজের রুমে চলে আসে। নিদ্র জোরে একটা নিঃশ্বাস ছাড়লো। এরপর ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে আবারও রুমে এসে বেডের ওপর শুয়ে ঘুমিয়ে পড়ল। সকাল 10:30। নিদ্র বাড়ি থেকে বেরিয়ে গেছে বন্ধুদের কাছে। আমেলা দৈনিক যে কাজ করেন সেই কাজ করছেন তিনি, মানে রান্নাবান্নার জন্য আয়োজন করছেন। ফরহাদ অফিসে তৃপ্তি নিচের তলায় সোফার উপর বসে টিভিতে কার্টুন দেখছে। হঠাৎ কেউ তৃপ্তির হাত থেকে রিমোটটা টান দিয়ে নিয়ে নিল। এরপর টিভিটা অফ করে দিল। তৃপ্তি দাঁত কটমট করে পাশে তাকালো। দেখলো নীলা তার পাশে বসে তার দিকেই তাকিয়ে আছে। তৃপ্তি একগাল হেসে বলল, আরে আপু, তুমি কখন এলে? নীলা বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, এসেছি তো অনেকক্ষণ হয়ে গেছে। ও সরি, টিভি দেখছিলাম তাই বুঝতে পারিনি। এভাবে টিভির দিকে তাকিয়ে থাকলে বুঝবে কি করে? তৃপ্তি ঠোঁট উল্টে মুখে আওয়াজ করলো, চলো তোমার রুমের দিকে যাই। আচ্ছা চলো। এই বলে বসা থেকে উঠে নিজের রুমের দিকে হাঁটা ধরল তৃপ্তি। তৃপ্তির পাশে হাঁটতে লাগলো নীলা। এরপর দুজনে টুকটাক কথা বলতে বলতে দোতলার রুমে আসলো। দুজনে গিয়ে পেটের উপর বসলো। এবার বলো, আমার সাথে ফ্রেন্ড হয়ে তোমার কেমন লাগছে সুইটি? আপু, তোমাকে না বলেছি আমাকে সুইটি বলে ডাকবে না? কেন? সুইটি বলে ডাকলে সমস্যা কি? আমার নাম ছাড়া আমাকে যদি কেউ অন্য নামে ডাকে তাহলে আমার অনেক আনইজি ফিল হয়, বিরক্ত লাগে। এই কথা আমি আর কতবার বলবো তোমায়? বিরক্ত লাগুক আর যাই লাগুক, আমি তো সুইটি বলেই ডাকবো। দূর, বলতে বলছি না আমার সাথে ফ্রেন্ড হয়ে তোমার কেমন লাগছে? তোমার সাথে ফ্রেন্ড হয়ে আমার অনেক ভালো লাগছে, কিন্তু তুমি শুধু সুইটি বলে ডাকো আমায়, আমার ভালো লাগে না। আমি এতটাও দেখতে সুইট না, ওকে? গাল ফুলিয়ে নীলার থেকে মুখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে বলে তৃপ্তি। নীলা তৃপ্তির কাছে এসে তৃপ্তির দুই গালে নিজের দুই হাত দিয়ে একটু এদিক সেদিক টানতে টানতে বলল, তুমি অনেক সুইট সুইটি, তাই তো তোমায় সুইটি বলেই ডাকি। আর তুমি যতই রাগ করো না কেন, তোমাকে তো আমি সুইটি বলেই ডাকবো। রাগ করলেও তোমাকে অনেক সুইট লাগে সুইটি। তৃপ্তি আর কিছুই বলল না। সে বুঝে গেছে নীলাকে বলে আর কোনো লাভ হবে না। এই কয়দিনে সে নীলাকে অনেকবার বারণ করেছে সুইটি বলে না ডাকার জন্য, কিন্তু নীলা শোনেনি। নীলা তাকে সুইটি বলেই ডাকবে বলে জিম্মি ধরছে। নীলা তৃপ্তির কাল থেকে হাত নামিয়ে বলল, আচ্ছা এসব এখন বাদ, এখন বলো কাজ হয়েছে? তৃপ্তি নীলার দিকে কিছুটা অবাক হয়ে তাকিয়ে বলল, কিসের কাজ? আরে আমাদের ছাদে ওঠার, ভুলে গেছো? ও সেটা আমি তো ভুলেই গিয়েছি তোমাকে বলতে। নীলা কিছুটা ভাবা চাকা খেয়ে গেল। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো তৃপ্তির দিকে। এরপর বলল, কি বলতে ভুলে গেছো? তৃপ্তি মুখে হাসি এনে কিছুটা চিৎকার করে বলল, ছাদের চাবি পেয়ে গেছি। কথাটা শুনে নীলা তৃপ্তির হাত ধরে খুশিতে ডগমগ করতে করতে বলে উঠল, সত্যি বলছিস? ছাদের চাবি নিদ্র দিয়েছে? হ্যাঁ, আমি সত্যি বলছি। কাল রাতে আমি ভাইয়ার থেকে ছাদের চাবি নিয়ে এসেছি, দাঁড়ো তোমাকে দেখাচ্ছি। এই বলে বেড থেকে নেমে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ছাদের চাবিটা বের করলো তৃপ্তি। এরপর আবারও বেডের কাছে আসলো। তৃপ্তি নীলার সামনে ছাদের চাবিটা ধরে বলল, এই দেখো, এই যে চাবি। নীলা চাবিটা দেখে নিচের কোমর থেকে ফোন বের করে একটা ডিজে গান প্লে করে। ফোনের ফুল সাউন্ড দিয়ে দিল। এরপর তৃপ্তিকে ধরে উড়াধুরা নাচ শুরু করে দিল নীলা। তৃপ্তি খিলখিলিয়ে হাসতে লাগলো। নীলার সাথে তাল মিলিয়ে এরপর সেও নাচতে লাগলো। কিছুক্ষণ নাচানাচি করে হাঁপিয়ে গেল দুজনে। পুরো শরীর ঘামে ভিজে চপচপা হয়ে গেছে দুজনের। নীলা হাঁপাতে হাঁপাতে চিত হয়ে ধপাস করে তৃপ্তির পেটের উপর শুয়ে পড়ল।
তৃপ্তিরও একই অবস্থা। সেও জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে দুই হাত দুই দিকে প্রসারিত করে। বেডের ওপর চিত হয়ে ধপাস করে শুয়ে পড়ল নীলার পাশে। নীলার চোখ বেডের পাশে যেতেই দেখলো এসির রিমোট। সে হাত বাড়িয়ে রিমোটটা নিয়ে এসিটা একটু বাড়িয়ে দিল। এরপর দুজনে চুপচাপ কিছু সময় কাটালো। দুজনের শুধু শ্বাস নেওয়ার শব্দ শোনা যাচ্ছে। নীরবতা ভেঙে হাঁপাতে হাঁপাতে তৃপ্তি বলে উঠল, এখন কি ছাদে যাব আপু? তৃপ্তির কথা শুনে তৃপ্তির দিকে মাথা কাত করে তাকালো নীলা। দেখলো তৃপ্তি তার দিকে তাকিয়ে কথা বলছে। নীলা একটু হেসে তৃপ্তিকে বলল, না, এখন ছাদে যাব না। তৃপ্তি কিছুটা অবাক হলো। এতদিন ছাদে যাওয়ার জন্য নীলা তৃপ্তিকে জ্বালিয়ে মেরেছে, আর এখন সেই বলছে ছাদে যাবে না। কেন ছাদে যাব না কেন? আরে বোকা, ছাদে এখন প্রচণ্ড রোদ, রুমের ভেতরেই থাকতে পারছি না গরমে, আর ছাদে গেলে তো মরেই যাব। ও এই ব্যাপার, তাহলে কখন যাবে? বিকেলে যাব। এখন তো ছাদের চাবি আমাদের কাছে, বিকেলে রোদ পড়া কমবে, তখন তোকে নিয়ে ছাদে যাব। ও সরি, তুই করে বলে ফেলেছি তোমাকে। আরে আপু সমস্যা নেই, তুমি আমার বড়, তাই তুমি আমাকে তুই করে বলতেই পারো। নীলা তার বাম হাত দিয়ে তৃপ্তির ডান গাল একটু টেনে বলল, এই জন্যই তোমাকে আমার খুব ভালো লাগে সুইটি। তাহলে এখন থেকে আমি তোমাকে তুই করেই বলবো, ওকে? রাগ করবে না তো? আরে না, রাগ করবো না, তুমি ডাকতে পারো, কোনো সমস্যা নেই। এভাবে আরও অনেক কথা বলতে লাগলো নীলা আর তৃপ্তি। পুরো গল্প জুড়ে দিয়েছে দুজনেই। তৃপ্তি তার গ্রামের বাড়ির সব বিবরণ দিচ্ছে, আর নীলা শুনে শুনে সেই গ্রামের উপর ক্রাশ খাচ্ছে। আমিনা একবার এসে তৃপ্তির রুমের দরজার পাশ থেকে দেখে গিয়েছিল দুজনকে। নিত্র বাড়ি থেকে বেরিয়ে এসে সোজা ক্লাবে চলে যায়। ক্লাবে গিয়ে দেখে জ্যাক চোখ বুঝে চেয়ারে চিত হয়ে শুয়ে যাচ্ছে সুজনের কোলে, আর সুজন জ্যাকের দাড়িগুলোতে ধীরে ধীরে হাত বুলিয়ে দিচ্ছে। রাহুল প্লাস সাব্বির প্লাস রাশেদ বসে বসে কী নিয়ে যেন কথা বলছে। ক্লাবের সামনে কাঁচের দেয়াল থাকায় বাহির থেকে সব দেখা যায় ভিতরে কী হচ্ছে। নিত্র বাইকে ক্লাবের সামনে পার্ক করে ক্লাবের ভিতর প্রবেশ করে। ক্লাবের ভিতরটা এসে নিত্র শুনতে পেল রাহুল বলছে, আরো কয়দিন থেকে যা, ওখানে গিয়ে তোরা এখন কি করবি? আঙ্কেলদের তো আরো হেল্প করবি না? টোটো করে ঘুরে বেড়াবি? দেখ রাহুল, এখানে এসেছি আজ 3 মাস হয়ে গেছে। জ্যাড অনেক রাগারাগি করছে চলে যাওয়ার জন্য। হ্যাঁ, আমার আব্বু অনেক রাগারাগি করেছে। নিত্র কথাগুলো শুনে বলে উঠল, কি হচ্ছে এখানে? কে কোথায় যাবে? নেত্রের উপস্থিতি এতক্ষণে টের পায়নি রাহুল, সাব্বির, রাশেদ, সাথে সুজন এবং জ্যাকও। নিদ্রর কথা শুনে জ্যাকের দাড়িতে হাত বুলানো বন্ধ করে দেয় সুজন। এরপর সবাই নিদ্রর দিকে তাকায়, শুধু জ্যাক ছাড়া, কারণ জ্যাক এতক্ষণ ঘুমিয়ে গেছে। ওরা সবাই নিদ্রর দিকে তাকিয়ে আছে দেখে নিদ্র বলল, আমি কি মঙ্গল গ্রহের এলিয়েন? যেমন থেকে কেমন করে তাকিয়ে আছিস? নিদ্র কথা শুনে নিদ্র থেকে চোখ নামিয়ে নেয় সবাই। রাহুল মাথা চুলকাতে চুলকাতে নিদ্রর উদ্দেশ্যে বলল, কাল রাতে মেয়েটা কে ছিল রে নিদ্র? হঠাৎ রাহুল এই প্রশ্ন করায় নিদ্র এই কথার উত্তরে কী বলবে বুঝতে পারছে না। তবে এটা বেশ বুঝতে পারছে কাল রাতের কথা রাহুল সবাইকে বলে দিয়েছে, তাই তো সবাই নিদ্রর দিকে মন করে তাকিয়েছিল। তৃপ্তির কথা এখনও এদের জানায়নি নিদ্র। নিদ্র কোন কথা বলছে না দেখে ওরা আবারও নিদ্রর দিকে তাকালো। দেখলো নিদ্র কী যেন ভাবছে। এবার সাব্বির বলে উঠল, আসলে ব্যাপারটাকে বলতো, কাল রাতে তুই যখন রাহুলের সাথে কথা বলছিলি তখন নাকি রাহুল কোনো মেয়ের গলার আওয়াজ শুনতে পায়। তোর সাথে তখন কে ছিল? হ্যাঁ বল। নিদ্র চোখ বুঝে জোরে একটা নিঃশ্বাস নিয়ে ওদের পাশে একটা চেয়ারে টেনে বসলো। রাশেদ আর সুজন শুধু তাকিয়ে আছে নিদ্রর দিকে। আমার চাচাতে বোন তৃপ্তি। আমি যেদিন গ্রাম থেকে ঢাকায় আসি ওই দিনে ওকে আমি আমার সাথে করে নিয়ে আসি। এখানে আদিদের কলেজে ভর্তি করে দিয়েছি ওকে। এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। এখন থেকে ঢাকায় থাকবে ও। এতদিন আমাদের এই কথা কেন বলিসনি? বলিনি কারণ... নিদ্রকে থামিয়ে রাহুল বলে উঠল, আরে বাদ দে না, কারণ বলতে হবে না তোকে। যতদূর বলেছিস ততদূরই এনাম। এখন বল, ও সিঙ্গেল আছে তো? ও দেখতে কেমন? ওর হাসিটা শুনে আমি ফিট হয়ে গেছি রে মামা। আমার সাথে রিলেশন করিয়ে দে। রাহুলের কথা শুনে মাথা গরম হয়ে যায় নিদ্রর। ঠাস করে একটা চর বসিয়ে দেয় নিদ্র রাহুলের গালে। রাহুল নিজের গাল ডলতে ডলতে বলল, মারলি কেন? আমি কি কিছু ভুল বললাম? ও তো তোর চাচাতো বোন হয়। আমার সাথে রিলেশনে গেলে কি হবে? আমি কি খারাপ ছেলে? নিদ্র এবার রাহুলের আরেকটা গালে চর মারে। রাহুল শুধু গালে হাত দিয়ে নিদ্রর দিকে হামলার মতো তাকিয়ে আছে। নিদ্রর চোখ মুখ লাল হয়ে গেছে।
কপালের রগ টান টান হয়ে দাঁড়িয়ে গেছে। রাহুল দেখে ভেতরে ভেতরে একটু ভয় পেয়ে যায়। শুকনো একটা ঢোক গেলে সে, কিন্তু নেত্রর রাগ হলো কেন রাহুল সেটাই বুঝতে পারছে না। সাব্বির, সুজন আর রাশেদ শুধু তাকিয়ে আছে। নেত্র রাহুলের গাল থেকে রাহুলের হাত সরিয়ে নিজের বাম হাত দিয়ে রাহুলের থুতনি চেপে ধরে মুখের কাছে মুখ নিয়ে রাহুলের চোখে চোখ রেখে বলল, ও শুধু আমার। ওর দিকে যে চোখ তুলে তাকাবে তার চোখ আমি চিরদিনের জন্য তুলে ফেলবো। আমার জানার দিকে যে চোখ দিবে তার চোখ আমি তুলে ফেলবো, মনে রাখিস। এই বলেই রাহুলের থুতনি ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো নেত্র। হন হন করে সেখান থেকে ক্লাবের ভেতর থাকা একটা রুমের ভেতর চলে আসলো নেত্র।